প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা মসফেটের অনেক বেসিক কনসেপচুয়াল ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম আর কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়েও আলোচনা করা হয়েছিল, যেমন হচ্ছে মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল, এরপরে বিভিন্ন যে আপনার রেশিয়ানগুলো থাকে রেশিয়ানের ভ্যালু কেমন কি হয়, যেমন কাটের স্যাচুরেশন লিনিয়ার সবগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করা হয়েছিল। তো যে অঙ্কগুলো আমরা সলভ করেছিলাম ওই অঙ্কগুলোতে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কিছু ভ্যালু দেওয়া ছিল, এই ভ্যালু অনুযায়ী আমরা কারেন্ট ফাইন্ড আউট করি। কারেন্ট ফাইন্ড আউট করার পরে দেখাচ্ছে যদি ডিজাইন বা সার্কিট বলা থাকে তাহলে হচ্ছে সার্কিটটা ডিজাইন করি। আর সার্কিট ডিজাইন বলতে কি বোঝায়, যে আমার আননোন যে রেজিস্টারের ভ্যালুটা আছে আমার রেজিস্টারের ভ্যালুটাকে ক্যালকুলেশন করা, ঠিক না? তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যদি কারেন্ট দেওয়া থাকে তাহলে অনেক সময় আমরা ভোল্টেজ বের করি আর হচ্ছে সার্কিট ডিজাইন করি, অর্থাৎ আমরা রেজিস্টারের ভ্যালুটা ফাইন্ড আউট করি। আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক ছিল যে মসফেটের থাম্ব রুল। থাম্ব রুল নিয়ে আমি মনে হয় গত ক্লাস থেকেই কথা বলছি, একটা ভিডিও লেকচার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা আমি স্টুডেন্ট লাইফে লেকচারটা তৈরি করছিলাম। তো ওইটা কয়জন দেখেছেন? থাম্ব রুল সম্পর্কে আইডিয়া আছে কয়জনের? একটু হাত তুলবেন। দেখেছেন, বুঝেছেন? বুঝছি। আচ্ছা, এখন থাম্ব রুলটা আমরা কেন অ্যাপ্লাই করি বা হচ্ছে কোন প্যাটার্নে আমার প্রশ্নটা আসতে পারে, এরকম অনেকগুলো কোশ্চেন এখানে অ্যারাইজ করে। তো ফার্স্ট একটা সার্কিট সবাই ড্র করেন। এই সার্কিটটাকে আমি কিভাবে থাম্ব রুলটাকে অ্যাপ্লাই করব, আর মসফেট যদি আমি চেঞ্জ করি সেম kn w/l কে ঠিক রেখে, তাহলে আমার আইডি তে কোনো চেঞ্জ আসে কিনা, মানে যে কারেন্ট আছে ওই কারেন্টে কোনো চেঞ্জ হয় কিনা বা চেঞ্জ হলে কি ধরনের চেঞ্জ আসতে পারে, এগুলো নিয়ে আমরা আজকে একটু ডিটেইলসে আলোচনা করি। তো প্রথমত সবাই সার্কিটটাকে ড্র করে নেন। Number A, design the circuit for the specifications given below. IT is equal to 0.5 milliampere. Threshold voltage V of T is equal to 1 volt. VDD সমান 15 volt. Kn W/L is equal to 1 milliampere per volt square. কোশ্চেনে মেনশন করে দেওয়া আছে ইউজ থাম্ব রুল। First of all, you have to use the thumb rule in order to design the circuit, and secondly, change the MOSFET having same Kn W/L but Vt is equal to 1.5 volt. Calculate the percentage change. Calculate the percentage change in ID. সবাই প্রশ্নটাকে লিখেন, ঠান্ডা মাথায় কোশ্চেনটা বুঝবেন, তারপরে হচ্ছে সলভ করা শুরু করবেন। Number A, design the circuit for the specifications given below. ID is equal to 0.5 milliampere. Threshold voltage Vt is equal to 1 volt. VDD সমান 15 volt. Kn W/L is equal to 1 milliampere per volt square. Use thumb rule. এখানে কোশ্চেনে ডাইরেক্ট মেনশনই করা থাকবে যে থাম্ব রুল অ্যাপ্লাই করে আপনাকে অঙ্কটা সলভ করার জন্য। আর বি পার্টে বলা আছে চেঞ্জ দ্য মসফেটটাকে চেঞ্জ করতে হবে having same Kn W/L, অর্থাৎ
প্রিভিয়াস যে কে এর W/L এর ভ্যালুটা আছে ওই মানটাকে আপনি সেম রাখতে পারবেন। বাট VT সমান 1.5 ভোল্ট। আগের অঙ্কটাতে VT ছিল হচ্ছে 1 ভোল্ট, এখন হয়ে গেছে 1.5 ভোল্ট। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন IT। আচ্ছা ম্যাডাম, বিটিটা স্যার ম্যাডাম বুঝতে পারলাম, বিটিটা কোন জায়গায় থাকে? থ্রেশহোল্ড ভোল্টেজটা এখানে তো টার্মিনালে মেনশন করা থাকে না ইন জেনারেল, মানে আপনার এই টার্মিনালে থাকে হচ্ছে গেট ড্রেন সোর্স। যেমন এখানে দেখেন গেট ভোল্টেজটা একদম লেফটে দেওয়া আছে, ড্রেন আর সোর্সটাকে আমি মেনশন করি নাই, কিন্তু দুইটা পয়েন্ট দেওয়া আছে। বলেন তো কোনটা কোনটা সোর্স, সরি কোনটা ড্রেন কোনটা সোর্স? সোর্স তো নিচে যে আরএস এর নিচে যেটা এক্স্যাক্টলি এই পয়েন্টটা হচ্ছে আমার বিএস। এটা আপনাদের নিজেদেরকে লিখতে হবে, আমি একটা অন্য কালি নিয়ে আসলে ভালো হতো। আর এটা কি ড্রেন, আর উপরটা কিন্তু ভিডি। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখেন, আমাদের টোটাল ভিডিডি এর যে ভ্যালুটা ওইটা দেওয়া আছে কত 15 ভোল্ট, রাইট? কিন্তু ভিডি এর মানও আমি জানি না, ভিএস ও জানি না। প্রিভিয়াস ক্লাসে যে অঙ্কটা সলভ করেছিলাম ওটা ভিএস ডাইরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড ছিল। যদি ভিএস ডাইরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে ভিএস সমান 0। তো এখানে কি আমি ভিএস সমান 0 বলতে পারবো? পারবো না, কারণ আমার একটা রেজিস্টার আছে, রাইট? আরএস। তো রেজিস্টারের অ্যাক্রস থেকে একটা ভোল্টেজ ড্রপ অবশ্যই থাকবে আমার, ঠিক কি না? আবার উপরের দিকেও খেয়াল করে দেখেন ভিডি এর ভ্যালু আমাকে সরাসরি দেওয়া নাই, রাইট? তাহলে এখন এই ড্রেন টু সোর্সের যে ভোল্টেজটা অথবা রেজিস্টারের অ্যাক্রসে ভিআরএস এর যে ভ্যালুটা ভিআরডি এর মান আমি কিভাবে পাবো? আইডিয়া আছে কারো? জি ম্যাডাম, আমার একটু দেখেন আমাদের আগের যে অঙ্কটা সলভ করেছিলাম লাস্ট ক্লাসে, সবাই এটা একটু ওপেন করেন তাহলে কম্পেয়ার করতে ইজি হবে। ওই ম্যাথের ক্ষেত্রে আমাদের গেট আর ড্রেনটা কি শর্ট করা ছিল, রাইট? তো যার কারণে আমরা বলতে পারছিলাম যে VG সমান VD, গেট ভোল্টেজ আর ড্রেন ভোল্টেজটা ইকুয়াল। সোর্স ছিল সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো ইন দ্যাট কেস VS is equal to 0। তো এই সার্কিটে কি এরকম কিছু আপনি বলতে পারবেন যে গেট ড্রেন আমার শর্ট করা আছে? নাই। VS গ্রাউন্ডের সাথে কানেক্টেড করা তাও না। তাহলে কি আমি কোনো কিছুর ভ্যালু ওরকম প্রিভিয়াস ম্যাথের মতো সরাসরি এখান থেকে পাবো? পাবো না, রাইট? তাহলে আমাকে কি করতে হবে, ওই যে কোশ্চেনের থাম্ব রুল বলা আছে ওই থাম্ব রুলের হেল্প নিয়ে ভ্যালুগুলোকে প্রথমে বের করে নিতে হবে। কথা বুঝাইতে পারলাম? যেহেতু ডিরেক্ট আমি সার্কিট থেকে কোনো কিছু ফাইন্ড আউট করতে পারছি না, যার জন্য আমাকে থাম্ব রুলের হেল্প নিয়ে প্রত্যেকটা ভোল্টেজ সম্পর্কে আগে আইডিয়া করতে হবে যে ভ্যালু কত কি হতে পারে। ক্লিয়ার? বলেন তো একদম VDD থেকে শুরু করে এই RS পর্যন্ত কয়টা সেগমেন্ট বুঝেন? মানে কয়টা ভাগ আছে এখানে? আচ্ছা তিনটা, আমরা আর তিনটা। একটা হচ্ছে VDD থেকে RD পর্যন্ত, RD পর্যন্ত একটা, তারপরে MOSFET, তারপর হচ্ছে RS, রাইট? যদি আমি এখানে একটু মার্ক করি, কারণ আমার এতটুকু একটা পোরশন, এখান থেকে এতটুকু একটা পোরশন, এই লাস্টেরটুকু আরেকটা, তাই তো? তাহলে আমার টোটাল ভোল্টেজ কত দেওয়া আছে? 15 ভোল্ট। যখন আপনি থাম্ব রুলটা অ্যাপ্লাই করবেন তখন যতগুলো এরকম ভাবে কানেক্টেড আছে সব মেইন ভ্যালুর 1/3 করে ডিস্ট্রিবিউট হয়ে যায়। সবাই একটু খাতায় এই পয়েন্টটা নোট করে রাখবেন। যারা সার্কিট দেখে বুঝতে পারছেন না তারা এমনিতে নরমালি একটু সাইড নোট রাখেন যে VDD থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত আমার কানেক্টেড আছে RD, তারপরে আছে হচ্ছে MOSFET, দেন আছে RS। তাহলে এদের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা পাবো, ভোল্টেজটা থাম্ব রুলে অ্যাপ্লাই করে প্রত্যেকের 1/3 করে আসবে। সুতরাং আমরা থাম্ব রুলের এই লজিকটা থেকে বলতে পারি যে V of RD is equal to VGS সমান VRS is equal 1/3 of VDD, অর্থাৎ 1/3 of 15 volt is equal to 5 volt। এইটাই এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু, এটা না বুঝলে আর অঙ্ক আগাইতে পারবেন না। তাহলে আমি আরেকবার প্রথম থেকে রিপিট করি, আগের দিনের অঙ্কের সাথে আজকেরটা কম্পেয়ার করেন। আগের দিন যেমন সরাসরি আপনি সার্কিট দেখেই ভ্যালুগুলোকে আইডিয়া করতে পারছিলেন, এখানে ওই সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ
হচ্ছে সোর্স একটা রেজিস্টারের সাথে এখানে আরএস এর সাথে কানেক্টেড দেন গ্রাউন্ডেড। তো আমার প্রথমে এই জিনিসটা খেয়াল করতে হবে যে ভিডিডি থেকে গ্রাউন্ড পর্যন্ত কয়টা সেগমেন্ট আছে। প্রথমত আরডি সেগমেন্ট, সেকেন্ডলি এই মসফেটেরটা, তারপরে আরএস। তো যেহেতু এই তিনটা সেগমেন্ট আমার কি হবে, টোটাল ভোল্টেজের 1/3 করে প্রত্যেকটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে আমি এভাবে বলতে পারি যে VRD is equal to VDS সমান VRS is equal 1/3 VDD। দেখেন এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এইটুকুর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সমান কত, টোটালটা 1/3। সবাই কি বোঝা গেল? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? থার্ড রুল বলা থাকলে আপনাকে এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে পরীক্ষায়। তাহলে এখন যদি আমি VRD এর মান জানি তাহলে কি IT টা RD সবকিছু আমি ক্যালকুলেট করতে পারবো না? ধরেন আপনাকে পরীক্ষায় যদি RD দেওয়া নাও থাকতো তাও আপনি এখান থেকে বের করতে পারতেন। তো আমার ID এর মান কত দেওয়া আছে প্রশ্নে? আগে 0.5 মিলি অ্যাম্পিয়ার। সো আমি একটু কোশ্চেনটাকে ট্রিকি করি, কারণ আপনাকে পরীক্ষায় এই RD এর মানটা দেওয়া নাই, ঠিক আছে? তাহলে আপনি কি RD বের করতে পারবেন? জি ম্যাডাম। অবশ্যই পারবেন, কারণ এখানে RD সমান কি দেখা যায়, V of RD divided by ID। তাহলে V of RD কত আসে, 5 ভোল্ট divided by 0.5 মিলি অ্যাম্পিয়ার করলে কত আসে দেখেন তো, 10 কিলো ওহম। আগের দিন ক্লাসে ইউনিটগুলো সম্পর্কে বলেছিলাম যে ভোল্ট ডিভাইডেড বাই মিলি অ্যাম্পিয়ার করলে কোন ইউনিটে আসে, ভোল্ট ডিভাইডেড বাই মিলি অ্যাম্পিয়ার করলে কিলো ওহমে আসে। ভোল্ট ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার করলে কোন ইউনিট, এই এম্পিয়ার। রাইট, ভোল্ট ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার করলে ওহম, আর ভোল্ট ডিভাইডেড বাই মাইক্রো অ্যাম্পিয়ার করলে মেগা ওহম। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? সেইভাবে আরএস কে কিভাবে ফাইন্ড আউট করবেন বলেন? আরএস এর মান, কারেন্ট তো আমার সেম ফ্লো করছে, ঠিক না? তাহলে আরএস সমান কি লেখা যায়, আরএস সমান VS ডিভাইডেড বাই কারেন্ট আইডি। ভ্যালু বসান, বসিয়ে দেখেন কত হয়, সেমই আসবে। কারণ এখানেও আপনার VS এর ভ্যালু কত, 5, কারেন্টের মান তো সেম 0.5, সুতরাং হচ্ছে 10 কিলো ওহম। আমার একটা পোরশনের কাজ মোটামুটি শেষ। এটা থেকে আমি হচ্ছে RD টাকে বের করলাম, RS টাকে ফাইন্ড আউট করলাম, সবকিছু হচ্ছে এখানে কমপ্লিট করছি। তাহলে আমাদেরকে ডিজাইন দ্য সার্কিট বলা ছিল। ডিজাইন দ্য সার্কিট বললে আমার আননোন যত রেজিস্টারের ভ্যালু, আননোন রেজিস্টারের ভ্যালুগুলোকে বের করা লাগে। বুঝে গেল? তাহলে এখন আমার পরবর্তীতে কি করতে হবে দেখেন, যখন মসফেটটা আপনি চেঞ্জ করবেন, মসফেট চেঞ্জ করার পরে আইডি তে কতটুকু কি চেঞ্জ আসে ওই পার্সেন্টেজটা আপনাকে ক্যালকুলেশন করে দেখাইতে হবে। তো ওই পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দেখানোর আগে আমাদের এই জায়গাতে আরেকটা ছোট্ট পার্টের কাজ বাকি আছে। কি বাকি আছে বলেন তো? ডিজাইন দ্য সার্কিট বলতে আননোন রেজিস্টারের ভ্যালু বের করার কাজ ছিল, ঠিক না? তাহলে আমি কি শুধুমাত্র ওই আরটি আর আরএস বের করলেই শেষ? আর রেজিস্টার নাই আমার? মসফেট রেজিস্টর লেফট পার্টে একটু তাকান। RG1 RG2 তো আমার রেজিস্টার, ঠিক না? তো আমি যখন সার্কিটটাকে ডিজাইন করব শুধু কি রাইট পার্টের RT/RS বের করলে আমার ডিজাইন কমপ্লিট হবে? হবে না তো। RG1 RG2 টাকেও আমার বের করতে হবে। তো এই RG1 RG2 ক্যালকুলেট করতে গেলে আমার প্রথমে কি জানতে হবে? VG জানতে হবে। VG জানার ইকুয়েশন কি ছিল প্রিভিয়াস ক্লাস থেকে বলেন? ID সমান Kn/2। কেউ প্রিভিয়াস লেকচার দেখে না, টিউটোরিয়াল দেখে না, সিরিয়াস ইকুয়েশন কি? Kn/2 into W/L into VGS minus VT। VGS minus VT হোল স্কয়ার। ঠিক আছে, ইকুয়েশন বসান, বসিয়ে VG টা বের করেন।
স্যাচুরেশন যখন মসফেট অপারেট করে আগের ক্লাসে একটা ইকুয়েশন দেখেছিলাম কারেন্টের যে ID সমান Kn/2 W/L VGS VT হোল স্কয়ার। এরপরে যদি একটু সিম্পলিফাই করি 2ID ডিভাইডেড বাই Kn W/L সমান VGS VT হোল স্কয়ার লেখা যায় অথবা ডিরেক্ট আপনি স্কয়ার রুট করে নিতে পারেন। করার পরে যার যার ভ্যালু বসান। Kn W/L এর ভ্যালু কত দেওয়া আছে 1, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 0.5 ডিভাইডেড বাই 1 is equal Vg minus Vs minus Vt। ওয়ান আর হাফ ক্যান্সেল করলে 1 থাকবে এখান থেকে, তাহলে Vg সমান সাইড চেঞ্জ করে ফেলি 1 প্লাস Vs প্লাস Vt। Vt এর ভ্যালু দেওয়া আছে 1, Vs কত ছিল 5 ক্যালকুলেট করলাম যে আমরা, তাহলে Vg সমান সবার দেখেন তো 7 ভোল্ট আসে নাকি? এই পর্যন্ত কেউ না বুঝলে আগে কোশ্চেন করে এই পার্টটুকু ক্লিয়ার করেন, তারপর আমি সামনে আগাবো। প্রশ্নে আমাদের বলা ছিল হচ্ছে ডিজাইন দা সার্কিট। ডিজাইন দা সার্কিট বলতে আগের ক্লাস থেকেই বলে আসছি যে যত আমার আননোন রেজিস্টার আছে আননোন রেজিস্টারের ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা RG এন্ড RS এর মানটা ক্যালকুলেট করেছিলাম। লেফট পার্টে আরো দুইটা রেজিস্টার আছে, সেটা হচ্ছে RG1 RG2। তো RG1 RG2 কে ফাইন্ড আউট করার জন্য ইনিশিয়ালি আমাকে VG এর ভ্যালুটা অর্থাৎ গেট ভোল্টেজটাকে ক্যালকুলেট করতে হবে। আর গেট ভোল্টেজ ক্যালকুলেশন করার একটাই ওয়ে হলো আমরা প্রথমে আইডি এর সমীকরণটাকে অ্যাপ্লাই করে VG-টা বের করে নিব। ক্লিয়ার সবার কাছে? কোনো কোশ্চেন? কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে এবার আমাকে একটু সার্কিট 1 এর ইলেকট্রিক্যাল সার্কিট 1 কোর্সটা কি সবাই করেছেন? ভোল্টেজ ডিভিশন কারেন্ট ডিভিশন নিয়মগুলো মনে আছে? কারণ আমি যদি এর অ্যাক্রসে ভোল্টেজ ডিভিশন অ্যাপ্লাই করতে চাই কিভাবে করা লাগে, যে যার যে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইড মানে ডিভিশনটা ক্যালকুলেট করব, এটা উপরে থাকে ডিভাইডেড বাই টোটাল দুইটার যোগফল মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল ভোল্টেজ। খেয়াল নাই? ভোল্টেজ ডিভিশন মনে নাই কয়জনের? একটা হাত তুলুন তো। যদি দুইটা রেজিস্টার ধরেন আপনার সিরিজে কানেক্টেড আছে, সিরিজে আমাদের কোনটা সেম থাকে? ভোল্টেজ কারেন্ট সেম থাকে, ভোল্টেজটা হচ্ছে যতগুলো ব্রাঞ্চ কানেক্টেড থাকে তার মাঝে ডিভাইড হয়ে যায়, ঠিক না? কারণ হচ্ছে আমার সিরিজে একটা এরকম সার্কিট কানেক্টেড। তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা সবাই কি জানি? কারেন্টটা সেম কারেন্ট ফ্লো করে আর ভোল্টেজটাও ডিফারেন্ট হয়। যেমন এটা V1, এটা V2, এটা V3, এভাবে হচ্ছে আপনার যতগুলো রেজিস্টার কানেক্টেড থাকে তার অ্যাক্রসে মানে ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়। তো ভোল্টেজ ডিভিশন আমি যদি কোনো একটা ব্রাঞ্চের অ্যাক্রসে ক্যালকুলেট করতে চাই, মনে করেন আমি এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটাকে বের করতে যাচ্ছি, তাহলে ভোল্টেজ ডিভাইডারটা কিভাবে অ্যাপ্লাই করব? যার অ্যাক্রসে ক্যালকুলেট করছি তাকে আমরা নিউমেরেটর অর্থাৎ উপরে রাখি, ডিভাইডেড বাই দুইটার যোগফল মাল্টিপ্লাইড বাই টোটাল ভোল্টেজ। তাহলে এখানে আমি এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে পারি না যে VG is equal to প্রথমে RG1 ডিভাইডেড বাই দুইটার অ্যাক্রসে যে যোগফল অর্থাৎ RG1 প্লাস RG2 মাল্টিপ্লাইড বাই সাপ্লাই ভোল্টেজ। কারণ খেয়াল করে এই রুলসটা অ্যাপ্লাই করা বাদে আপনি আর কোনো পদ্ধতিতে এই দুইটা রেজিস্টারের ভ্যালু বের করতে পারবেন না, ঠিক আছে? কারণ এখানে না আপনার হচ্ছে
হচ্ছে কোনো সোর্স কানেক্টেড আছে না কিছু আর কোনো কিছুই নাই, শুধু দুইটা আপনি ভোল্টেজ জানেন, দুইটা রেজিস্টারের মান বের করা লাগবে। তো এখন আপনি ভোল্টেজ ডিভিশন ছাড়া কোনো ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করতে পারবেন? সম্ভব? সম্ভব না। আর আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে কিছু জেনারেল নলেজ অ্যাপ্লাই করে RG1 RG2 এর ভ্যালুটা বের করব, যেটা আমরা একদম ডাইরেক্ট ওই মানই হবে এরকম না, আমরা একটা মানে কি বলে জেনারেল কনসেপচুয়াল মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে RG1 RG2 টাকে ফাইন্ড আউট করার ট্রাই করব। তো সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, কারেন্টের সাথে রেজিস্টারের সম্পর্ক কেমন? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। That means the resistor is inversely proportional to current. কারেন্ট যদি বাড়ে রেজিস্টারের ভ্যালু কমে, রেজিস্টারের ভ্যালু যদি বাড়ে তাহলে কারেন্ট কমে, এরকম ধরনের। তো আমরা এই MOSFET এর কারেন্ট সম্পর্কে এতদিনে যা জেনেছি, MOSFET এর কারেন্ট কি আমরা খুব বেশি ফ্লো হয় এমন চাই নাকি কম ফ্লো হোক এরকম চাই? কারেন্টটা বেশি MOSFET সবসময় কম কারেন্ট ফ্লো করে। ওই যে প্রিভিয়াস ম্যাথগুলোতে কত দেখছেন, অনেক ছোট রেঞ্জের কারেন্ট আসে না, মিলি অ্যাম্পিয়ার এরকম আসে, ঠিক না? মিলি অ্যাম্পিয়ার আসছিল, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে আসে, আমাদের ছোট কারেন্ট থাকে। তো কারেন্টের ভ্যালু যদি ছোট হয়, রেজিস্টারের ভ্যালু কি হতে হবে? অবভিয়াসলি বড় হতে হবে। তাহলে আমার MOSFET এ যদি টার্গেটই থাকে যে আমি কারেন্টটা কম ফ্লো করলে আমার জন্য ভালো, আমাকে রেজিস্টারটা কোন ইউনিটে চুজ করলে বেটার বলেন তো? মেগাতে না? মেগাতে চুজ করলে বেটার। কারণ এখানে যদি আমি আগের অঙ্কের রেফারেন্সটা নিই, আমার প্রিভিয়াস ম্যাথটা সবাই বের করে আগের দিন যেটা করেছিলাম, কারেন্ট ছিল হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে, আপনার রেজিস্টারের ভ্যালু ছিল মেগা ওহমে। দেখেন যেটা হচ্ছে গেট আর ড্রেন শর্ট করে যে অঙ্কটা করেছিলাম, তাহলে আমার কারেন্ট হচ্ছে আমাদের যদি মাইক্রো অ্যাম্পিয়ারে থাকে, আমার রেজিস্টারটা আসে মেগা ওহমে। এতগুলো কথা কেন বললাম একটু পরে বুঝতে পারবেন। এই ইকুয়েশনটাতে যে সাইড চেঞ্জ করেন, VG divided by VDD is equal to RG1 divided by RG1 plus RG2। যার যার ভ্যালু বসানো, VG এর মান কত? VG এর মান আমরা ক্যালকুলেট করে পেয়েছি 7, আর VDD কোশ্চেনে কত দেওয়া ছিল? 15। তাহলে আমরা এখান থেকে একটা রিলেশন ফাইন্ড আউট করতে পারলাম যে 7 divided by 15 is equal to RG1 divided by RG1 plus RG2। এবারে আমাদের কাছে এখন আপাতত আর কোনো ইকুয়েশন, কোনো কন্ডিশন কিছু নাই। তো আননোন একটা ইকুয়েশন একটা হলে না আমরা সলভ করতে পারি, আননোন দুইটা ইকুয়েশন একসাথে কখনো সলভ করা সম্ভব? ম্যাথমেটিক্যাল লজিক কি বলে সম্ভব না। তাহলে আমাদেরকে এখানে একটু মানে বুঝে অঙ্কটা সলভ করতে হবে। আমি এই জায়গাটাতে যদি RG1 কে 7 ধরি, যে RG1 is equal to 7 মেগা ওহম, তাহলে আমার নিচেরটা অনুযায়ী কি আসে? RG1 plus RG2 সমান 15 না? RG1 plus RG2 সমান হচ্ছে 15। তো RG1 যদি আমি 7 বসাই দেই, RG2 কত আসবে? 15 থেকে 7 বাদ দিলে কত থাকে? 8 মেগা ওহম। জাস্ট আমাদের এই পোরশনটা এরকম একটু বুদ্ধি করে ক্যালকুলেট করতে হবে, বাকি আর কোনো প্রসেসে আপনি বের করতে পারবেন না। কি করলাম আমি কাজটা আরেকবার রিপিট করছি। দেখেন এই ব্রাঞ্চের অ্যাক্রসে আমরা যদি ভোল্টেজ ডিভিশন রুলটা অ্যাপ্লাই করি, তাহলে বলতে পারি VG is equal to ওই ব্রাঞ্চের অ্যাক্রসে যে রেজিস্টারটা ছিল এটা উপরে চলে যাবে, divided by summation of other resistor, that means RG1 plus RG2 multiplied by total voltage। এখন VDD যেহেতু এদিকে মাল্টিপ্লাইড আকারে আছে, লেফটে আসলে কি হবে? ডিভাইড হয়ে যাবে, ভাগ আকারে আসবে। তো ভাগ করার পরে আমি ইকুয়েশনটা পেলাম। ইকুয়েশন একটা আননোন দুইটা, কোনোভাবে ক্যালকুলেশন পসিবল? ডাইরেক্ট আমার পসিবল না। তাহলে কি করতে হবে? আমাকে একটা মানে রুলস অ্যাপ্লাই করে চোখের দেখা যেরকম ভাবে আমরা বুঝতে পারছি ওই জিনিসটাকে আর কি আমাদের অ্যাপ্লাই করা লাগবে। RG1 সমান আমি কোনটা লিখবো? RG1 উপরে যে ভ্যালুটা আছে এটা লিখেছি, আর RG1 RG2 সমান নিচে যে ভ্যালুটা আছে এটা লিখেছি। প্রশ্ন আসতে পারে বলে যে মেগা ওহম কেন লিখলাম, কিলো লিখলো তো হইতো। আমাদের যেহেতু টার্গেট MOSFET দিয়ে যাতে কম কারেন্ট ফ্লো করে, সুতরাং আমাদের রেজিস্টারের ভ্যালুটা অনেক হাই রাখতে হবে। কারেন্ট যদি আমার মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে আমি চাই, রেজিস্টার আমাকে রাখতে হবে মেগা ওহম রেঞ্জে। ক্লিয়ার? সুতরাং প্রথমে একটা হচ্ছে 7 মেগা ওহম, পরের যেহেতু দুইটার সামেশন 15, একটা 7 হলে আরেকটা হবে 8 মেগা ওহম।
তাহলে আপনার প্রথম পার্টের কাজ শেষ, সার্কিট যে ডিজাইন করতে বলা হয়েছিল ওটা মূলত এই পর্যন্তই। কোনো কোশ্চেন? কোনো প্রশ্ন না থাকলে এবার সেকেন্ডেরটাতে দেখেন। কোনো প্রশ্ন আছে? ম্যাডাম বুঝি নাই ম্যাডাম। কারেন্ট যে মিলি অ্যাম্পিয়ার আমরা নিছি তাহলে তো আমরা রেজিস্টার যত কিলো মিলি বাধা তত কারেন্ট কম আসবে। কারেন্ট মিলি অ্যাম্পিয়ার না, এখানে আপনি যখন নিজে থেকে ভ্যালু বসাচ্ছেন, মানে নিজে থেকে ইউনিটটা চুজ করছেন, আপনাকে এমন ইউনিট চুজ করতে হবে যাতে দিয়ে মসফেটে অনেক কম পরিমাণে কারেন্ট ফ্লো করে। তাহলে আপনি যদি এখানে কিলো ওহমে চুজ করেন তাহলে ওই অনুযায়ী কি মেগাতে যখন আপনি নিচ্ছেন তো ওই অনুযায়ী কারেন্টটা অনেক কম যাচ্ছে না আমার। মেগাতে আমি যদি কারেন্ট রেজিস্টার নেই কারেন্ট ফ্লো হবে মাইক্রোতে, আমি যদি কিলোতে নেই কারেন্ট আসবে মিলিতে। তাহলে কোনটা ছোট, মাইক্রো ছোট না মিলি ছোট? মাইক্রো ছোট। সো অবভিয়াসলি আমি এখানে মেগাটাকে চুজ করব। যখন আপনি নিজে থেকে ডিজাইন করবেন তখন রেজিস্টারের ভ্যালুটাকে বড় রাখতে হয়। ওকে, রেজিস্টারের ভ্যালু বড় রাখার ফলে কারেন্ট ছোট হবে, কারেন্ট কম ফ্লো করে। আর কোনো কোশ্চেন? আরেকটা কোশ্চেন এই যে আচ্ছা। 15 মেইন যে মানে হুম। মেইন যে ভোল্টেজটা 15 এখানে যে আপনার 7টা পাইছে এখানে 7 15 জায়গায় যদি 10 বা অন্য কোনো একটা ভোল্টেজ থাকে ধরেন এখানে যদি 10 থাকতো, আমি ধরে নিলাম এখানে 10 আছে, তাহলে একটা 7 দিলে আরেকটা 3 হতো। তো যোগ করে বিয়োগ করে যা আসে। এই ম্যাথটা একটু ঠান্ডা মাথায় ভালো করে বুঝে নেন, এই প্যাটার্নের একটা পরীক্ষা আসবে। এই জন্য এই টিউটোরিয়ালও দেখতে বলেছিলাম, তাহলে আজকে এই ক্লাসটা একটু ইজি হইতো আপনাদের জন্য। যেহেতু এটা হিউজ একটা ম্যাথ, এর জন্য আগে থেকে ভিডিওটা দিয়েছিলাম যাতে করে একটু আইডিয়া আপনাদের থাকে। যেমন ধরেন এই যে এই ধরনের প্রবলেমগুলো এখন মাথায় আসতেছে যে আমি কেন মেগাতে নিলাম, কিলোতে নিলে কি সমস্যা হতো, অথবা হচ্ছে আমরা যখন এই যেরকম থাম্ব রুল অ্যাপ্লাই করছি, থাম্ব রুল অ্যাপ্লাই করলে ভোল্টেজটা কিভাবে ডিভাইড হয়, এই কনসেপ্টগুলো যদি আগে থেকে একটু ক্লিয়ার থাকতো এখন আপনি ইজিলি অঙ্কটা সলভ করতে পারতেন নিজে থেকে। এনিওয়েজ, so second question এ বলা আছে change the MOSFET having same kHW/L, VT is equal to 1.5 volt, calculate the percentage change in ID. আমি MOSFET টাকে কি করব, চেঞ্জ করব। কোন ভ্যালুটা আমার সেম থাকবে? kHW/L এটা, অর্থাৎ প্রিভিয়াস ম্যাথে আমার kHW/L কত ছিল, 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার ছিল। বিতে আমি যখন সলভ করব তখন ওই মানটাকে আমি রাখবো। তাহলে আমাদেরকে কি করতে হবে যে আইডি তে কি পরিমাণ চেঞ্জ আছে, আগেরটা আর এটার মধ্যে কতটুকু পার্সেন্টেজ চেঞ্জ আছে ওটা ক্যালকুলেট করতে হবে। তো সবাই একটা নোট একটু লিখে রাখে যে যখন আমরা MOSFET টা চেঞ্জ করি, MOSFET চেঞ্জ করলে আইডি টা চেঞ্জ হবে, MOSFET চেঞ্জ করলে আইডি চেঞ্জ হয়। আর আইডি যদি চেঞ্জ হয়, একটা ব্যাপার একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো, আমার এই টার্মিনালে কারেন্ট ফ্লো কত ছিল, আইডি না? তো আমার এই আইডি যদি চেঞ্জ হয়ে যায়, ভিএস কি চেঞ্জ হবে না হবে না, চিন্তা করে বলেন। ভিএস চেঞ্জ হবে, রাইট? কারণ ভিএস সমান কি ছিল, আইএস ইনটু আরএস। তো আপনি যখনই নতুন কারেন্ট নিচ্ছেন, নতুন কারেন্টের সাথে কি রেজিস্টারটা মাল্টিপ্লাই হচ্ছে, আর যদি তাই হয় তখন ভিএস কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে সবাই এটা একটু নোট করতে পারেন যে সেই ক্ষেত্রে ভিএস আর আগেরটা থাকবে না, ভিএস চেঞ্জ হবে, কারণ ভিএস ইজ ইকুয়াল টু আরএস ইনটু আরএস। এর আমরা অঙ্কটা স্টার্ট করি, পার্ট বাই পার্ট সলভ করতে থাকলে ক্লিয়ার হবে। আচ্ছা, আইডি ক্যালকুলেশনের সমীকরণটা আমাকে বলেন। আইডি সমান কি ছিল? kn/2 into W/L VGS minus VT also. আচ্ছা, তাহলে এখন আইডি নিউ ইকুয়াল টু লিখে আমার নতুন কারেন্ট যেহেতু B এর জন্য আইডি নিউ ইজ ইকুয়াল টু kn/2 W/L VGS minus VT হোল স্কয়ার। তো কোশ্চেনে বলে দিয়েছে আমি kn/W/L কে চেঞ্জ করব না, যা ছিল আমি তাই রাখবো। তাহলে এখানে আমরা হাতে দিব না, kn/2 W/L থাকুক। VG হচ্ছে আপনার কারেন্টের সাথে রিলেটেড, বলা যায় কি কারেন্ট চেঞ্জ হলে কিছু যায় আসে, তাই আসে না? তাহলে VG ওর মতই থাকুক। VS টাকে আমরা যেহেতু চেঞ্জ করব, এটাকে আলাদা করে লিখি মাইনাস VT হোল স্কয়ার। VS সমান কি লিখব এখন? VS সমান আগে ছিল ID ইনটু RS, তাহলে এখন হয়ে যাবে ID
into RS minus BT whole square. যার যার ভ্যালু বসিয়ে দেন। একটু সাইড চেঞ্জ করি। k w বাই l কত? 1 1। তাহলে ওকে তার লেখার দরকার নেই। এই 2 টাকে অপোজিটে নিয়ে যায়। তাহলে 2 IT nu is equal to BT এর ভ্যালু কত? BT হচ্ছে 7 minus IT nu into RS। BT threshold voltage কত দেওয়া আছে? 1.5। ভেরি গুড। নতুন যেটা আছে ওই ভ্যালুটা আমাদেরকে বসাতে হবে হোল স্কয়ার। RS এর মান কি দেওয়া আছে? RS তো আমরা ক্যালকুলেটই করছিলাম, ঠিক না? RS ক্যালকুলেট করে কত এসেছিল? 10 কিলো ওহম। তাহলে 7 minus 1.5 করলে আসবে 5.5 minus 10 IT nu whole square। আর লেফট পার্টে আছে হচ্ছে 2 IT nu। এখন সলভ করবেন কিভাবে বলেন? আপনাকে এখান থেকে IT nu টা বের করতে হবে। তাহলে কিভাবে করা যায়? a minus b whole square এর সূত্র বসান। সবাই কি ক্যালকুলেটরের থেকে কিভাবে হচ্ছে আপনার আননোন ভ্যালুগুলো বের করে ইকুয়েশন সলভ করে জানেন? fx991 es ক্লাস আছে কারোর কাছে ক্যালকুলেটর? ক্যালকুলেটর নিয়ে আসেন। এই ক্যালকুলেটরটা যাদের কাছে আছে fx991 es ক্লাস তারা হলো মোডে যাবেন। মোড বাটনে যাওয়ার পরে 5 এ দেখবেন ইকুয়েশন লেখা আছে। তো এই ইকুয়েশনে আপনারা 4 প্যাটার্নের সমীকরণ সলভ করতে পারেন। একটা হচ্ছে যদি 3 ভেরিয়েবল হয় তাহলে আমরা 1 প্রেস করি, 4 ভেরিয়েবলের হলে 2 প্রেস করতে হয়, যদি স্কোয়ারেড থাকে তাহলে 3 আর কিউবের ইকুয়েশন হলে 4। তো আমাদের এই সমীকরণটা a - b হোল স্কয়ার করার পরে আপনি লেফট রাইটে চেঞ্জ করে যে ফরম্যাটটা আসবে ওটা কিসে আসবে? স্কয়ার ফরম্যাটে, ঠিক না? তাহলে আগে সমীকরণটা আগে সবাই সলভ করেন। whole square minus 2 into 5.5 into 10 IT nu plus 10 IT nu whole square এভাবে করেন। করে এই IT nu যেটা আরেকটা লেফটে ছিল ওটাকে এক সাইডে নিয়ে সমীকরণের রাইট সাইড 0 করে ফেলেন। ক্যালকুলেটর নাই কয়জনের কাছে? আপনাদের তো পরীক্ষার সময় নিয়ে আসবেন। পরীক্ষার সময় আপনাদেরকে মোবাইল ফোন বের করতে দেওয়া হবে না। আর যদি ক্যালকুলেটর না নিয়ে এক্সামে আসেন কোনো ম্যাথই অ্যান্সার করতে হবে না। এবার কিন্তু প্রায় আপনার 2-3টা মতো অঙ্ক থাকার চান্সেস অনেক বেশি। অঙ্ক কম দেন। অঙ্ক 2টা দেয়া লাগবে, আর মিনিমাম 2টা দেয়া লাগবে। ম্যাডাম এই একটা আর কোনটা থাকলো? এই প্যাটার্নের একটা থাকবে, আরেকটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে যে প্যাটার্ন করিয়েছিলাম ওর মধ্যে থেকে একটা। একদম আপনাদের সেম রেখে এটা তো হয়তো বা সেম থাকবে না, আপনার প্যাটার্ন সেম থাকবে। মানে এখানে যেমন থাম্ব রুল আপনি 3টা ব্রাঞ্চের অ্যাক্রসে ডিভাইড করে নিলেন, নেওয়ার পরে ক্যালকুলেট করলেন। তো থাম্ব রুল তো এটাই, ঠিক না? আপনার থাম্ব রুল অ্যাপ্লাই করতে বলতে ছাড়া আর কিছু করতে পারবেন না। আচ্ছা, যেহেতু আপনাদের কাছে ক্যালকুলেটর নাই, শুধু সময় নষ্ট না করে আমি লিখে দিচ্ছি। এখানে a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করার পরে যদি সাইড চেঞ্জ করেন তাহলে ইকুয়েশনটা আসবে 100 IT nu স্কয়ার minus 112 IT nu plus 30.25 is equal to 0। সবাই একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করেন, এটাকে আবার x স্কয়ার প্লাস bx প্লাস c ওই ফরম্যাট করলো না?
আমি এদেরকে যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে এদেরকে যদি a কনসিডার করি আর i টাকে x ধরি তাহলে আমার কি x² + bx + c = 0 এই ফরম্যাট কি না আগে তাই বলেন একদম সিম্পল হিসাব id নিউটাকে আপনি x ধরেন আর কনস্ট্যান্ট যেগুলো আছে ওদেরকে abc ধরেন তাহলে a বলতে আমার এখানে কত 100 112 আইডি b হচ্ছে -112 আর c 30.25 তো ক্যালকুলেটরে যখন আপনি বসাবেন দুইটা ভ্যালু আসে এখান থেকে তো a x বলতে কি এর id নিউ রাইট তাহলে id নিউ এর আপনি দুইটা ভ্যালু পাবেন মানগুলো আমি লিখে দিচ্ছি ক্যালকুলেটর অবশ্যই ইউজ করবেন ওটা 110 হবে না 0.665 কারণ একটা কোনটা 112 আইডি নিউ ওই যে সাইড চেঞ্জ করে এই দুই বিয়োগ করবেন না আচ্ছা এখন বলেন তো আমি তো আইডি দুইটা মান পাইলাম দুইটাকে কি আমি গ্রহণ করতে পারবো নাকি যে কোনো একটা প্লাস একটা এক্স্যাক্টলি না এখানে কিন্তু দুইটা ভ্যালু আমার প্লাসে এসেছে আইডির উপরেটাও প্লাসে নিচেটাও প্লাসে এখন আপনি বলতে পারেন বড়টা না ছোটটা ওইরকম কোনো নিয়ম নাই নিয়ম হচ্ছে যার জন্য VGS VT টা পজিটিভে আসবে আমি ওই ভ্যালুটাকে হচ্ছে নিব তাহলে দেখেন যে VGS VT আমার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন এই VGS VT টা কি বেসিক্যালি আমার এই অংশটুকু না 5.5 - 10 ID নিউ কারণ ওকেই তো আমি যে ক্যালকুলেটরে ভেঙে আস্তে আস্তে এই ফরম্যাটটা পেয়েছি তাহলে VGS VT = 5.5 - 10 ID নিউ এই দুইটা মানই এখানে বসাবেন একবার হচ্ছে দেখবেন মাইনাসে ভ্যালু আসে -DE 0.65 আর প্লাসে আসে হচ্ছে ফর 0.455 মিলি অ্যাম্পিয়ার তাহলে এইটা আমরা নিব না এটাকে নিব -DE আর +DE কেন লিখলাম এটা একটু বোঝাই লেখাটা একটু স্টপ করে আমার কথাটা শুনে নেন তারপরে লিখেন সবাই আমরা দুইটা ভ্যালু এখানে ইনপুট দিব ঠিক আছে এই ইকুয়েশনটাতে ইনপুট দেওয়ার পর মান কত আসছে আমার 10000 আসলো না 1000 আসলো না 200 আসলো এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে প্লাসে আসলো ভ্যালুটা না মাইনাসে আসলো ভ্যালুটা এজন্য আমি ডাইরেক্ট ভ্যালু না লিখে +DE আর -DE লিখেছি +DE বলতে এই ভ্যালুটা বসালে আমার রেজাল্ট পজিটিভে আসে আর 0.665 যদি ইকুয়েশনে আমি বসাই আমার মানটা হচ্ছে নেগেটিভে আসে তো যার জন্য আমার VGS VT টা পজিটিভে আসলো আমি ওই কারেন্টটাকে এখান থেকে চুজ করব বুঝতে পারলাম তাহলে দুইটা কারেন্ট আসলে আমি র্যান্ডম কোনটা নিব কোনটা বাদ দিব এটা র্যান্ডম চুজ করা সম্ভব না আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে কন্ডিশনটা কি কন্ডিশনটা হচ্ছে যার জন্য আমার VGS VT এর ভ্যালুটা পজিটিভ আসবে আমি ওই কারেন্টটাকে চুজ করব তাহলে আমার হচ্ছে 0.455 এর জন্য VGS VT টা পজিটিভে আসে সুতরাং আমি এই কারেন্টটাকে চুজ করছি আর একটাকে বাদ দিয়ে দিয়েছি তোমরা বুঝতে পেরেছেন এখন ধরেন আপনার পরীক্ষায় যদি কোশ্চেন চেঞ্জ আসে কোনো একটা সংখ্যা আমি চেঞ্জ করে দিলাম সংখ্যা চেঞ্জ করে দিলে অবশ্যই আপনার এই দুইটা কারেন্টের মান আলাদা আসবে রাইট তা আপনি তখন কিভাবে বুঝবেন ওই দুইটা মান এখানে বসাবেন বসায় দেখবেন যে কার জন্য আপনার প্লাসের মান আসছে VGS VT যার জন্য প্লাস আসছে ওই কারেন্টটাকে নেবেন আরেকটা কারেন্টকে ইগনোর করে দিবেন ক্লিয়ার পার্সেন্টেজ ক্যালকুলেশন কিভাবে করে জানেন আমরা তো শেষ পর্যন্ত বলেছিল যে ক্যালকুলেট দা পার্সেন্টেজ চেঞ্জ ইন আইডি কিভাবে করব আগের আইডি আর এই আইডি নিউ ভ্যালু আচ্ছা আগের আইডি আর এই আইডির মধ্যে হচ্ছে কম্পেয়ার করা লাগবে আগের আইডি কত ছিল 0.5 ছিল তাই না জি ম্যাম 0.5 মিলিয়ন 0.5 মিলি অ্যাম্পিয়ার আর এখান থেকে আমরা অ্যাপ্রুভ করলাম কোন কারেন্টটাকে 0.455 তাহলে লিখেন যে পার্সেন্টেজ চেঞ্জ ইন আইডি is equal to ID new minus previous যে আইডিটা ছিল divided by ID multiplied by 100 তাহলে নতুন আইডি আমার হলো 0.455 minus 0.5 divided by 0.5 multiplied
ডিভাইডেড বাই 100%, সুতরাং -9%, এটাই आंसर। আর আমরা যদি নরমাল মোড ভ্যালু নেই তাহলে 9% এরর। এই অঙ্কটা একটু লেন্থি, ঠিক আছে? এক্সামে যদি এই ম্যাথটা আসে দুই পার্টে 10 পয়েন্ট থাকবে, এর সাথে আর কোনো থিওরি দেওয়ার কোনো চান্স নাই। সুতরাং এই ম্যাথটাকে সবাই বাসায় যে আজকে যে টিউটোরিয়াল লিংকটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওইটা দেখবেন, দেখে হচ্ছে নিজেরা অঙ্কটা মানে প্র্যাকটিস করবেন। করেও যদি কোথাও আটকান তাহলে আরেকদিন তো ভাইবা আছে, তারপর আরেকটা সপ্তাহ পাবেন, এটা আমাকে ডিসকাস করে নেওয়া হবে। আইডি নিউ যে ভ্যালু দুটো আছে 0.665 এবং 0.455 এটা একটু আচ্ছা, এখানে আমরা আইডি দুইটা ভ্যালু পাইলাম, ঠিক না? তো দুইটা ভ্যালুতে আমি চুজ করতে পারবো না, আমার যে কোনো একটাকে অ্যাপ্রুভ করতে হবে, একটাকে ইগনোর করতে হবে। তাহলে আমরা কোনটাকে নিতে পারবো আর কোনটাকে পারবো না এই ডিসিশনটা দিবে হচ্ছে আমার এই ইকুয়েশনটা। VGS VT যার জন্য পজিটিভ হবে আমি সেই কারেন্টটাকে অ্যালাউ করব। তাহলে VGS VT বলতে বেসিক্যালি কোনটা বোঝায়? এই পার্টটা না, মানে আমি যদি গ্র্যাজুয়ালি আসি VGS VT মূলত এই অংশটা, এখান থেকে এটা আসছে আস্তে আস্তে এই পার্টে আসছে। তাহলে যার জন্য আমার 5.5 10 আইডি নিউটা পজিটিভ আসবে, সেই কারেন্টটাকে আমি হচ্ছে চুজ করতে পারবো। তো ইকুয়েশনে যখন আমি একটু আসছে 0.665 বসে না নেগেটিভ এসেছিল, 455 যখন বসে না পজিটিভ এসেছিল, ওই কারেন্টটা হচ্ছে। আর এই জায়গাটাতে -VV +VV লিখেছে, আপনারা চাইলে এক্সেল ভ্যালু ওই ইকুয়েশনের পরে যে 100 আইডি স্কয়ার নিউ নিচে যে ভ্যালুটা পাইছি দুইটা ওটা কিভাবে যদি ক্যালকুলেটরে একবারে হ্যাঁ ডিরেক্ট ক্যালকুলেটরে ওই ইকুয়েশনেতে ফ্রি প্রেস করবে, করার পরে a b c তিনটা মানে ভ্যালু আপনাকে ইনপুট দিতে হবে। a বলতে 100, b মানে হচ্ছে -112 আর c হচ্ছে 30.25। এটা আপনি আর অন্য ফুল ডিটেইলস ক্যালকুলেশন দেখাতে হবে না, ক্যালকুলেটরে করেই চলবে। এটাতে না, আপনারা ওই যে ইংলিশ ক্লাস টিতে এটাতে মনে হয় ইন্টারনালি করা যায়, বাট আমার এটা সঠিক খেয়াল নাই। আর কোনো কোশ্চেন আছে কারো? এই এ আর বি দুইটা পার্ট মিলে 10 মার্কের একটা কোশ্চেন। যদি পার্শিয়াল পারে পার্শিয়াল মার্কিং করা হবে, কিন্তু এই ধরনের অঙ্ক যদি কেউ সলভ করতে পারে এটা একদম সলিড মার্কস পাওয়ার চান্সেস বেশি, কারণ আপনাদের যেমন থিওরি লিখলে মাঝে মাঝে একটু নাম্বার কাটা যায়, ম্যাথে তো আর ওই সুযোগ নেই। এখানে ডিরেক্ট লাইন মিস্টেক হলে এমনি আর অ্যান্সার দিতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপারে একটু কথা বলে নেই। ওই ক্লাসেও বলেছিলাম আপনাদের হচ্ছে প্রজেক্ট ওয়ার্কের একটা কথা ছিল, ঠিক না? আইদার প্রজেক্ট সাবমিট করতে হবে অথবা যে ভলান্টিয়ারি কাজগুলো আপনারা করছেন এই ভলান্টিয়ারি ওয়ার্কের উপর একটা অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করতে বলেছি। তো এই দুইটার একটা যদি কারো রেডি না থাকে যে আমি প্রজেক্টে কমপ্লিট করতে পারি না বা আমার ভলান্টিয়ারি ওয়ার্কও এরকম নাই, তাহলে যে কাজটা করতে পারেন, ওনাদের যেহেতু এনার্জি কনভার্সন 1টা আমি নিচ্ছি, ওই এনার্জি কনভার্সন 1 এর অ্যাসাইনমেন্ট দিয়েছি। আর আপনাদের সেশনে আমি সম্ভবত শুধু ইলেকট্রনিক সার্কিট 1 নেই, রাইট? এনার্জি কনভার্সন তো স্যার নিচ্ছেন। তো আপনারা যে কাজটা করবেন, ইলেকট্রনিক সার্কিট 1 এর একটা কোয়েশ্চেন ব্যাংক আপলোড করা আছে না, গ্রুপেও দেওয়া আছে, পোর্টালেও দেওয়া আছে। তো ওই কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে আমাকে নেক্সট যেদিন ভাইবা দিতে আসবেন আইদার ওই দিন অথবা তারপরের দিনকে, যেদিন ভাইবা দিতে আসবেন ওই দিন দিলেই বেটার, আমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন। এখন অ্যাসাইনমেন্টটা জমা দিলে আপনার কি উপকার হবে এটা একটু বলে দেই। তিন দিক থেকে আপনার সুবিধা আছে। একেতে হচ্ছে অ্যাসাইনমেন্টের বা প্রজেক্ট ওয়ার্কের যে মার্কটা আমি ওই অ্যাসাইনমেন্টের উপর বেস করে দিয়ে দিব। সেকেন্ডলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যা যা আপনার পরীক্ষায় আসবে ওই ধরনের একটা প্রিপারেশন আপনার মোটামুটি হয়ে যাবে, কারণ আমাদের যা টপিক কভার করা হয়েছে ম্যাক্সিমামই ওই কোশ্চেন ব্যাংকের মধ্যে দেওয়া আছে, আর ওর মধ্যে থেকেই আপনাদের প্রশ্ন আসবে। তাই
যে হিউজ কোশ্চেন, যখন অ্যাসাইনমেন্ট করবেন তখন নিজেরাই বুঝবেন যে একই প্রশ্ন আমি 2-3 প্যাটার্ন করে দিয়েছি, যার জন্য একটু বেশি মনে হচ্ছে, আসলে অত কোশ্চেন নাই। আর আরেকটা হলো ফাইনালে যদি কোনো কারণে আপনাদের গ্রেডটা একটু খারাপ আসে, আমাদের কিন্তু ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ থাকে না, রাইট? কোনো অ্যাসাইনমেন্ট দেওয়ার চান্সেস নাই, কারণ আমরা ডিরেক্ট হচ্ছে গ্রেড সাবমিট করে দেই। তো এই অ্যাসাইনমেন্টটা অ্যাজ আ ব্যাকআপ আমি রেখে দিব, যদি কোনো কারণে দেখি যে আপনাদের ফাইনালের গ্রেডটা আমার ইমপ্রুভ করা দরকার পড়ছে, তখন এই অ্যাসাইনমেন্টটা ওখানে হেল্প করবে। বুঝতে পারলাম? তো এতগুলো ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও যদি কেউ মনে করেন যে না তাও আমার অ্যাসাইনমেন্ট দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমি সরি টু সে আপনাদের গ্রেড ভালো দেওয়া আমার পক্ষে সম্ভব না। প্রজেক্টের যে বিষয়টা, এই যে ভলান্টিয়ার যে বিষয়টা, এটা আমি মনে করেন আমি নিজস্বভাবে অনেক টাকা কালেক্ট করে বানাইছি, এগুলোর উপর কিভাবে করব? কারণ এখানে আপনাদের হচ্ছে শুরুতেই ফ্লাড টেস্ট সম্পর্কে একটু এক্সপ্লেইন করতে হবে যে এটা আদৌ আমাদের ন্যাচারাল ডিজাস্টার নাকি হচ্ছে অন্য কোনো কারণ ইনভলভ আছে। আপনার কাছে যেটা মনে হয়, নট নেসেসারি যেটা আমি পলিটিক্যাল ভাবে নিব, এটা টোটালি আপনার পার্সপেক্টিভে যেটা ঠিক বা বেঠিক মনে হয়। এখন ধরেন আপনার পার্সপেক্টিভের সাথে আমারটা নাও মিলতে পারে, বুঝতে পেরেছেন? তো এই জায়গাতে কেউ মনে করবেন না যে পলিটিক্যাল কোনো ইস্যু আছে, পলিটিক্যাল কোনো ইস্যু নাই, টোটালি আপনার যেটা মাথায় আসবে আপনি এটা লিখবেন। লেখার পরে এখন ফান্ড কালেকশনের কথা যেটা বললেন, লেটস সে আমার কাছে হচ্ছে আমি ধরেন একটা ক্লাবের থ্রুতে 30,000 টাকা কালেক্ট করছি। এখন এই 30,000 টাকা আমরা যদি নিজেরা ক্লাবের 4-5 জন আমি না গেলাম বা আমার মেম্বার গেল, তো ওরা নৌকা ভাড়া করে যাওয়া, ওদের থাকা খাওয়া এগুলো মিলে 30,000 এর আর কিছু থাকবে না। তাহলে আমরা কি করতে পারি, ওইরকম ভাবে কাজ না করে কোনো একটা ট্রাস্টেড যে ফাউন্ডেশন গুলো থাকে ওইখানে ডোনেট করে দিতে পারি। ওইখানে ডোনেট কেন করবো, এর তো আমার একটা স্পেসিফিক লজিক থাকবে না। লেটস আমরা হচ্ছে মেগাট্রনিক্স ক্লাব থেকে এবার হলো 30,000 টাকা মতো ফান্ড কালেক্ট করে আসুনা ফাউন্ডেশনে ডোনেট করেছিলাম। কেন করেছি? কারণ এই যে বললাম 30,000 টাকাকে আমি স্টুডেন্ট পাঠাবো, এটা আমার কাছে লস মনে হচ্ছে। আর আরেকটা ব্যাপার যেটা ধরেন এখানে অনেক মানুষের কন্ট্রিবিউশন থাকে, আমার আছে, আমার ফ্যামিলি মেম্বারসদের আছে, ক্লাব মেম্বারস যারা তাদের আছে, তাদের ফ্যামিলি আছে, অন্যান্য স্টুডেন্ট আছে। তো সবারই কিন্তু একটা টাকা যখন আপনার কাছে এটা গচ্ছিত থাকছে, একটা টাকারও হিসাব আপনাকে মরার পরে দিতে হবে, এটা তো আমরা সবাই বুঝতে পারি। সো এখন যারা আমাকে ডোনেট করছে তাদের উদ্দেশ্যটা কি ছিল? আমরা যে দেওয়া তাদের উদ্দেশ্য ছিল, নাকি যারা ভিকটিম আছে ফ্লাড এফেক্টেড পিপল তাদেরকে হেল্প করার উদ্দেশ্য ছিল? অবশ্যই ওদেরকে হেল্প করা ছিল। তা আমার উদ্দেশ্য মানে স্যাটিসফাই করতে গেলে কি লাগবে, একটা ট্রাস্টেড ফাউন্ডেশন চুজ করতে হবে যারা হচ্ছে আমার টাকাটাকে একদম ঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করবে। তা আমি আসুনাকে এই জন্যই চুজ করেছি, যেহেতু তারা ভলান্টিয়ারি অনেক কাজ করছে, বর্ণাঢ্যত বিভিন্ন এলাকায় নিজেরা সরাসরি চেক প্ল্যান দিচ্ছে। তো সবকিছু মিলে আমার কাছে একদম ইনিশিয়ালি ওটাকে ট্রাস্টেড মনে হয়েছে। তো আপনিও এভাবে এক্সপ্লেইন করতে পারেন যে যেখানে আপনি দিয়ে দিয়েছেন কেন ওইখানে আপনি ডোনেট করলেন, বা বন্যাটা কেন কিভাবে শুরু হয়েছিল। আর এখন যেহেতু শুরু হয়ে গেছে, তো ফ্লাড ভিকটিম যারা আছে তাদেরকে হেল্প করা আমাদের কি অবশ্যই দায়িত্ব। তো সবকিছু মিলে আপনি সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট আকারে আমাকে রিপোর্ট যেটাকে বলে রিপোর্ট সাবমিট করবেন। এটা গেল একটা। তো এখন যেহেতু হচ্ছে লাস্ট অপশনটা দিয়েছে আরেকটা কারণে, যেহেতু আপনাদের সময় অনেক কম, আমি যদি এর উপরে আপনাদের প্রেজেন্টেশন দিতে পারতাম তাহলে আপনাদের প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ হতো, ওতে করে আমার উপকার ছিল যে ঠিক আছে আমি ওদেরকে কিছু শিখাতে পারতাম। কিন্তু আপনাদের জন্য এখন যেহেতু প্রেজেন্টেশন দেওয়াটা ডিফিকাল্ট, টাইমও নাই, সুতরাং আমার মনে হয় অ্যাসাইনমেন্ট করাটা এখন বেটার অপশন। আপনি যদি 10টা কোশ্চেন হাতে লিখেন, ওই 10টা থেকে পরীক্ষায় যদি 5-7টাও আসে ওইটাই আপনারটা। বুঝতে পেরেছেন? ম্যাম আমরা তো এই প্রজেক্ট তো তৈরি করছি, আবার যদি এটাও দেই মানে অসুবিধা নেই তো, আপনি যত বেশি এদিকে এফোর্ট দিবেন আপনার গ্রেড তত ভালো হবে, কারণ আমি সবগুলোরই হচ্ছে আলাদাভাবে ডকুমেন্টস জমা রাখছি। আর যারা যাদের প্রজেক্ট রেডি আছে তারা আমাকে রিপোর্ট জমা দিয়ে দিন। আর এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ওই যে বললাম ফাইনালের ব্যাকআপ হিসেবে জমা দিয়ে দেন। অপশনাল। হ্যাঁ ওকে। অপশনাল ঠিক না, যদি ইন কেস ফাইনাল খারাপ হয় তখন আপনার এই প্রজেক্ট কাছে কাছে দিবে। আচ্ছা এই গেল কয়েকটা কথাবার্তা। আর যারাই হচ্ছে যেই কাজটাই করছেন আমাকে হোয়াটসঅ্যাপে কোনো ডকুমেন্টস অথবা ইমেইলে ডকুমেন্টস সেন্ড করলে খুব একটা উপকার হবে না, যতটা না হার্ড কপিতে হবে। প্রিন্টেড কপি আমার কাছে থাকলে, একটা ডকুমেন্টস আমার কাছে থাকলো, যখন আমি আপনার গ্রেডটা দেখছি যে কম বেশি আছে, ওই হার্ড কপিটাকে আমি ইউটিলাইজ করে আপনার গ্রেড বাড়াতে পারছি। এখন আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে ম্যাডাম এক সেকশনে ক্লাস নেয়, এক সেকশনে আমরা কতজনই বা থাকি, 100-150টা খাতা হয়তো ম্যামের দেখা লাগতেছে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আপনাদের ইভিনিং ব্যাচের হচ্ছে 2টা সেকশনে আমরা ক্লাস নিতে হচ্ছে, ইলেকট্রনিক সার্কিট 1 এর জন্য, এনার্জি কনভার্সন 1 এ একটা সেকশন নিচ্ছি, তারপর
হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর দুটো সেশনের ল্যাব হ্যান্ডেল করছি, রেগুলার ব্যাচে এনার্জি কনভার্সন 1 এর থিওরি ল্যাব। তাহলে ওভারঅল আমাদের কতগুলো স্ট্রিমের চিন্তা থাকা মানে প্রায় মনে হয় 1,500 এর উপরে উঠে যায়, 1,500 হয়তো হবে। তো সব মিলায় এতগুলো স্টুডেন্টের মধ্যে থেকে আপনি যখনই আমাকে ইমেল করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন ওগুলা ট্র্যাক রাখা কোয়াইট ডিফিকাল্ট, প্রত্যেকটা ইম্পসিবল। সো ট্রাই করবেন হার্ড কপিটা আমার কাছে জমা দিয়ে দেওয়ার। বুঝতে পারলাম? তাহলে এইগুলাই মোটামুটি কথা। যা যা পড়িয়েছি ক্লাসে এর বাইরে ফাইনালে একটা কোশ্চেন আসবে না। যেই সাজেশনটা ফাইবার জন্য দিয়েছি ওর বাইরে আমি একটা প্রশ্ন ইনশাআল্লাহ করব না। তো এগুলো ফলো করেন। আর এই যে কোশ্চেন করলে আকাশ থেকে পড়ছেন যে থাম্ব রুল কি, ভোল্টেজ কিভাবে ডিভাইড হচ্ছে, কেন মেগা ওহম নিচ্ছি, এই কনফিউশনগুলো যত দ্রুত সলভ করতে পারবেন আপনাদের জন্য ভালো। সো অল দ্য বেস্ট। ইনশাআল্লাহ 6 তারিখে ভাইবার সময় দেখা হবে। আর তার আগে তো আমি হয়তো আপনাদের একটা অনলাইন ক্লাস নিবই। ওরা আপনাদেরকে অনলাইন ক্লাস দিব, অনলাইন দিব ওনাদেরটা। ভাইবার তারিখ কি আমাদের দিয়েছি? 6 তারিখ হচ্ছে আমাদের ডিসিশন হয়ে গেছে, রুটিনেরও কাজ চলতেছে। ফাইনাল স্যার ম্যাডামরা অ্যাপ্রুভ করলে আপনাদের গ্রুপে আপলোড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের মনে হচ্ছে পরীক্ষা একটু দ্রুতই হবে। পরীক্ষা দ্রুত মনে হওয়ার কারণ হচ্ছে আপনাদের এই যে বিভিন্ন মানে কারণে কত ক্লাস। করবো? হ্যাঁ